বিশ্বকাপের ফাইনালে স্পেন যা খেলেছে সেটা ফুটবল, আর্জেন্টিনা যা খেলেছে সেটা এন্টি ফুটবল। আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের জয় তাই ফুটবলেরও জয়, এমনটা অবশ্যই অবশ্যই বলা যায়। যারা খেলা দেখেছেন তাদের কেউ এই বিষয়ে দ্বিমত পোষণ করবেন বলে আমার মনে হয় না। স্পেন যোগ্য দল হিসেবে, শ্রেয়তর দল হিসেবে, টুর্নামেন্টের সেরা দল হিসেবে এই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় শিরোপাটা জিতে নিল এবং স্পেনের ফুটবল সাম্রাজ্যের আবার যে পুনরুত্থান হলো সেইখানটাতে সমর্থকরা আশাবাদী হতে পারেন যে এটা আরো অনেক দিন কন্টিনিউ করবে। প্রতিপক্ষের জন্য, প্রতিপক্ষ পরাশক্তি দলগুলো বিশ্ব ফুটবলের, তাদের জন্য যেটা ভয়ের ব্যাপার। স্পেনের পথ চলাটা কেবলই কি শুরু হলো মাত্র। দেখুন, নট আউট মানে আমরা ফেভারিট র্যাঙ্কিং করি। আমার খুবই পছন্দের বিষয়। আপনাদের সঙ্গে তর্ক হয়, বিতর্ক হয়, আড্ডা হয়। আ মতের মিল, অমিল অনেক কিছুই তো সেই জায়গাটাতে থাকে। স্পেনকে আমি বরাবরই সেখানে ২ নম্বরে রেখেছিলাম। ১ নম্বরে ফ্রান্সকে রেখেছিলাম। ফ্রান্সকে সেমিফাইনালে স্পেন হারিয়ে দিয়েছিল এবং আমি আগেই এই ফেভারিট র্যাঙ্কিংটা যখন এই পাথওয়েটা তৈরি করি, এই ২ টা দল সেমিফাইনালে মুখোমুখি হবে, তখনও আমি বলেছি যে এই ২ টা দলের একটা দল সার্টেনলি সেমিফাইনালে বাদ পড়বে। কিন্তু আমি ১-২ নাম্বারে তাদেরকেই রাখছি। কেননা এই সেট থেকে যেই দলটা ফাইনালে যাবে শিরোপা জয়ের জন্য তারাই ফেভারিট। একটা দল যাবে কিন্তু তারপরেও ১-২ তেই ২ টা দল। আর স্পেন তারা ওই ফ্রান্সকে হারিয়ে ঠিকই ফাইনালে উঠে গেল। ফাইনাল যে আর্জেন্টিনার বিপক্ষে সেই ফাইনালের আগের প্রেডিকশন ভিডিওটাতেও আমি বলেছিলাম স্পেনকেই আমি ফেভারিট করেছিলাম। স্পেনকেই আমি এগিয়ে রেখেছিলাম। যদিও সামান্য ব্যবধানে 50.5, আর্জেন্টিনা ছিল 49.5, কিন্তু যেই ফুটবলটা হয়েছে ফাইনালে সেইখানে স্পেনকে আপনি বলতে পারেন যে 99.5 আর আর্জেন্টিনা হচ্ছে 0.5। এর চেয়ে বেশি মার্কিং আপনি আর্জেন্টিনাকে কেন দিবেন? কিভাবে দিবেন? স্পেন তাদের ওই পজেশন বেস ফুটবল, লুইস দে লা ফুয়েন্তের যে দল, তাদের যে অ্যানাকোন্ডা গ্রিপ, সেইটার মাধ্যমে পাস এর মধ্যে আর্জেন্টিনাকে একেবারে শ্বাসরোধ তারা করে ফেলেছে। একের পর এক সুযোগ তারা তৈরি করেছে। গোল হতেও হয়নি কতবার। আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বিশ্বকাপে তার সেরা ম্যাচটা খেললেন। ১১ টা সেভ তিনি করলেন। কিন্তু শেষ পর্যন্ত সেইটাও আর্জেন্টিনা পরাজয় ঠেকানোর জন্য যথেষ্ট হয়নি। শেষ পর্যন্ত সেটাও স্পেনের বিজয় ঠেকানোর জন্য যথেষ্ট হয়নি। স্পেনের এই ভিক্টরিটা তাদের ফুটবল দর্শন। এই ফাইনালের কথাও যদি বলেন তাদের ফুটবল পেশেন্স এরও একটা রিওয়ার্ড নিঃসন্দেহে। আর্জেন্টিনা এই ম্যাচটাতে তারা যেই ফিজিক্যাল ফুটবলটা খেলেছে প্রত্যাশিত এবং সেইখানটাতে স্পেন যেইভাবে মানে ওইরকম রিঅ্যাক্ট না করে নিজেদের ফুটবলটাই তারা খেলে গেছে, সেইটাও স্পেনকে আসলে সেই রিওয়ার্ডটা এনে দিয়েছে। গোলটা তারা ফাইনালি গিয়ে এক্সট্রা টাইমের সেকেন্ড হাফে পেয়ে গিয়েছে। বদলি খেলোয়াড় ফেরান তোরেজের যে গোল, সেইটা স্প্যানিশ ফুটবল রূপকথার অংশ। ২০১০ সালে তারা যে একমাত্র বিশ্বকাপ জিতেছিল সেখানেও এক্সট্রা টাইমের গোল ছিল আন্দ্রেস ইনিয়েস্তার। সেই ইনিয়েস্তা এবং তোরেজ এখন একই ব্র্যাকেট বন্দী স্পেনের ফুটবল রূপকথায়। লুইস দে লা ফুয়েন্তের এই যে দলটা রয়েছে তারা পাস করতে ভালোবাসে, পরস্পরের সঙ্গে বোঝাপড়ার সেই জায়গাটা তাদের রয়েছে এবং সেইখানটাতে রদ্রি হচ্ছে গিয়ে মূল খেলোয়াড় এবং ফিটিংলি তিনি ফাইনাল শেষে গোল্ডেন বল, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কারটা তার হাতেই উঠেছে এবং সেইটা একটা এক অর্থে যে কালেকটিভ ফুটবলের যে জয়গান, ইন্ডিভিজুয়াল ফুটবলের বাইরে লিওনেল মেসি এই গোল্ডেন বলটা জিতবেন এটা এক ধরনের প্রত্যাশিতই ছিল। কিন্তু সে তার বাইরে গিয়ে যেভাবে রদ্রি এই পুরস্কারটা জিতে নিলেন সেইটাও এক ধরনের রিওয়ার্ড অবশ্যই। স্পেন কতটা ডমিনেট করেছে ফাইনালে আপনি দেখেন যে তাদের 65% বল পজিশন শুধু না, তারা ২০ টা শট গোলে নিয়েছে আর্জেন্টিনার। এর মধ্যে ১২ টা শট অন টার্গেট ছিল এবং সেই জায়গাগুলোতে কতবার তারা গোলের কাছাকাছি গিয়েছে। গোল হওয়ার আগে পরে আরো ২ বার জালে বল পাঠিয়েছে। একবার সামান্য একটু অফসাইডের কারণে বাতিল হয়ে গেছে। একবার সামান্য একটু ফাউলের কারণেই বাতিল হয়ে গেছে, যেইটা আসলে ফাউল রেফারি নাই দিতে পারতেন। ফলে স্পেনের এই যে ডমিনেশন এবং একই সঙ্গে নিজেদের জাল অক্ষত রাখার যে ব্যাপারটা, আর্জেন্টিনা যারা এই টুর্নামেন্টে টপ স্কোরিং টিম ১৯ টা গোল সেমিফাইনাল পর্যন্ত করেছে, তাদেরকে স্পেন কোনো চান্সই দেয়নি। স্পেন অবশ্য এই টুর্নামেন্টে কাউকেই কোনো চান্স দেয়নি। সেমিফাইনাল পর্যন্ত তারা কেবলমাত্র একটা গোল কনসিড করেছিল ৭ ম্যাচের মধ্যে বেলজিয়ামের বিপক্ষে এবং ফাইনালে তো আর্জেন্টিনা সেই গোল করবে কি? স্পেন তাদেরকে সামান্যতম সুযোগও দেয়নি। ৯০ মিনিটের ম্যাচটাতে আর্জেন্টিনা একটা শটও স্পেনের গোলে নিতে পারেনি। বিশ্বকাপের এই আগের ২২ টা ফাইনালের ইতিহাসে এরকম কোনো ঘটনা আসলে নাই।
এটা একটা ফুটবল ম্যাচ এটা করতে পারাটাও কঠিন। পাড়ার ফুটবলেও এটা করতে পারা কঠিন যে ৯০ মিনিট খেলা হবে সেখানে প্রতিপক্ষের ওইখানটাতে একটা শটও আরকি গোলে না নেওয়া হয়। এবং স্পেন তাদের ওই দুর্দান্ত ডিফেন্সিভ যে অর্গানাইজেশন তাতে করে লিওনেল মেসি সহ পুরো আর্জেন্টিনার দলকে একেবারেই বোতলবন্দী তারা করে রেখেছিল। আর্জেন্টিনা অবশেষে ১ম শট নিতে পারে ১১৬তম মিনিটে গিয়ে এবং সেই ২ টা শট তাদের ছিল এবং তার ২ টা শটের কোনটাই অন টার্গেট ছিল না। স্পেনের 65% বল পজিশন, আর্জেন্টিনার 35% বল পজিশন। স্পেনের হচ্ছে গিয়ে গোলের শট ২০ টা, আর্জেন্টিনার গোলের শট ২ টা। স্পেনের শটস অন টার্গেট ১২ টা, আর্জেন্টিনার শটস অন টার্গেট 0। এখন এরপরেও কিভাবে বলবেন যে স্পেন যোগ্য দল হিসেবে ফাইনালটা জেতেনি? অবশ্যই এটা কেউই বলছে না। অ্যাবসোলিউটলি কেউই বলছেন না। বলার কোন রকম কোন কারণই নেই। বিশ্বকাপ ফুটবলে এই পর্যন্ত যেই ২৩ টা ফাইনাল হয়েছে তার মধ্যে সবচেয়ে ওয়ান সাইডেড ফাইনালটা এইখানটাতে হলো। সবচেয়ে মানে 1-0 এ ভিক্টরিটা এত ডমিনেটিং ভিক্টরি আসলে ওয়ার্ল্ড ফুটবল ইতিহাসেই খুব বেশি আছে বলে আমার কাছে মনে হয় না। ফলে শেষ পর্যন্ত যদি আর্জেন্টিনা যেই আশাতে ছিল স্পেনকে কোনো একটা কাউন্টারে গিয়ে কোনো একটা তাদের ম্যাজিকে মেসির ম্যাজিক্যাল মোমেন্টে কোনো একটা সেট পিস সিচুয়েশন থেকে স্পেনের বিপক্ষে ১ গোল করে তারা বেরিয়ে আসবে সেইটা আসলে ফুটবলের প্রতি, স্পেনের প্রতি বড্ড অন্যায় হতো, বড্ড অবিচার হতো। হ্যাঁ, এনজো ফার্নান্দেজের লাল কার্ডটা তাদেরকে হেল্প করেছে। কিন্তু তারপরেও তো গোলটা দিতে হবে এবং অনেক ক্ষেত্রে এই স্টাবন ডিফেন্সের এগেইনস্টে স্পেশালি তারা যখন ১০ জনে পরিণত হয়ে যায়, তখন গোল করাটা আরো কঠিন হয়ে যায়। কিন্তু স্পেন একের পর এক চান্স ক্রিয়েট করেছে। আমি বলছিলাম আরো ২ টা গোল তো তারা দিয়েছে, আরো কতবার তারা কাছাকাছি গিয়েছিল। সেইটা মিকেল ম্যারোনের সেই হেড মিস বলেন, নিকো উইলিয়ামসের সেই আরো একটা হেড মিস বলেন কিংবা এমিলিয়ানো মার্টিনেজ যে কতগুলো সেভ করেছেন, উইলিয়ামসের একটা সেভ আছে, লামিন ইয়ামালের ফ্রি কিকটা যেভাবে সেভ করেছেন সবকিছু মিলিয়ে আর্জেন্টিনার বিপক্ষে স্পেন ডমিনেট করেই খেলেছে এবং সেই ডমিনেটেড খেলার ফসলটা তারা ফাইনালে গিয়ে শিরোপা জয়ের মাধ্যমে পেয়েছে। ১৯৯০ বিশ্বকাপ ফাইনালটাতেও আর্জেন্টিনা এরকম এন্টি ফুটবল খেলেছিল। ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা পশ্চিম জার্মানির বিপক্ষে। সেইবারও তাদের শেষ রক্ষা হয়নি। ৮৫তম মিনিটের গোল খেয়ে তাদের বিদায় নিতে হয়েছে এবং এই ফাইনালটাতেও তা হলো। সেই ফাইনালটাতেও কিন্তু আর্জেন্টিনা শেষে গিয়ে ডিয়েগো ম্যারাডোনা অবভিয়াসলি কান্নাকাটি করবেন। ওই রেফারিং বিতর্ক-টিতর্ক সবকিছু হচ্ছে। লিওনেল মেসিরও এই স্টেজ থেকে সেভাবে বিদায় হলো। কিন্তু স্পেনের ফুটবল তারা যে আবারও জেগে উঠছে ২০২৪ ইউরো জয়ের মাধ্যমে তার প্রমাণটা দিয়েছে এবং এইবারের বিশ্বকাপ জয়ের মাধ্যমেও সেটা আরো একটু সিমেন্ট করলো। আমি বলছিলাম যে এটা স্ক্যারি পার্ট অন্যদের জন্য সেইটা হচ্ছে গিয়ে স্পেনের ফুটবলের এই অভিযাত্রাটা, এই নতুন করে তাদের শুরুটা, এই নতুন একটা সাইকেলের মাত্র শুরু হলো কিনা ইউরো এবং বিশ্বকাপ জয় এবং যেই স্কোয়াডটা নিয়ে স্পেন এই বিশ্বকাপ খেলেছে তাদের এভারেজ এজ হচ্ছে গিয়ে ২৬.১৯ বছর। এই বিশ্বকাপে তরুণ দল হিসাবে স্পেন আছে মাত্র ৬ নাম্বারে রয়েছে। ৬ নাম্বারে। তাদের ৩০ প্লাস ফুটবলার এই দলটাতে কতজন? মাত্র মনে হয় ৬ জন না কতজন তাদের রয়েছেন। ফলে ধরেন লামিন ইয়ামাল, পাউ কুবার্সি তাদের বয়স ১৯ বছর। এতে এরকম পুরো স্পেন স্কোয়াডটাতেই তারা এখনো পিক থেকে অনেকখানি দূরে রয়েছে এবং সেই দূরে তারা যতক্ষণে যাবে ৪ বছর পরে বিশ্বকাপের কথাও যদি ধরি, তাহলেও এই স্পেনের কাছ থেকে শিরোপা কেড়ে নেওয়া পৃথিবীর যেকোনো দলের জন্য অবশ্যই কঠিন হবে। স্পেন তাই ডিজার্ভিং উইনার। স্পেন তাই এই ম্যাচটাতে তারা যেইভাবে তাদের পেশেন্স এর রিওয়ার্ডটা তারা পেয়েছেন, তাদের বদলি খেলোয়াড় ফেরান তোরেস যেভাবে গোল দিয়েছেন, সোনার ছেলে হয়ে উঠেছেন। স্পেনের এই যে ফুটবল দর্শন লুইস দে লা ফুয়েন্তের সেইটার একটা পুরস্কার স্বরূপ এই বিশ্বকাপটা স্পেন জিতে নিয়েছে। জয় হয়েছে ফুটবলের। যদি এই ম্যাচটাতে এরকম খেলার পরও স্পেন হেরে যেত, নিঃসন্দেহে সেটা ফুটবলের পরাজয় হিসাবেই কেউ যদি দেখতেন, সেইটাকে অস্বীকার করার কোনো রকম কোনো সুযোগ ছিল না। যোগ্য দল ছাড়া বিশ্বকাপ কেউ কখনো জেতে না, জিততে পারে না। কিন্তু এই বিশ্বকাপ ফাইনালে নিজেদের যোগ্যতার পরিচয় স্পেন যেইভাবে দিয়েছে, এত শ্রেয়তর যোগ্যতার পরিচয় দিয়েও বিশ্বকাপ শিরোপা খুব কম দলই জিতেছে। ফাইনালের কথা তো বলছি, পুরো ওয়ার্ল্ড কাপ জার্নিটাই স্পেনের সেই রকমই ছিল। প্রথম ম্যাচে কাবো ভার্দের সঙ্গে ড্র করার পর থেকে আস্তে আস্তে তারা যেভাবে পিক করেছে এবং সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তাদের সেই ডমিনেটিং পারফরমেন্স, দ্য টিম পারফরমেন্স, এরপরে ফাইনালে গিয়েও আর্জেন্টিনার বিপক্ষে এরকম পারফরমেন্সের পর এই স্পেন ফুটবলের যে নতুন সূর্যোদয় হলো এবং এই সূর্য যতদিনে মধ্য গগনে আসবেন ততদিনে বিশ্ব ফুটবলে আরো অনেক শিরোপা তারা জিতবেন এবং আরো অনেক দিন তারা ডমিনেট করবেন বলে সেই প্রতিশ্রুতি এই স্পেন টিম তো, লুইস দে লা ফুয়েন্তের এই স্পেন টিম তো, রদ্রিগো, লামিন ইয়ামাল, পাউ কুবার্সিদের এই স্পেন টিম তো দিয়েই গেল। নয় কি? ফুটবলে, সুন্দর ফুটবলেই। হ্যালো।